মর্নিং অ্যাগেন, ক্লাস শুরু হচ্ছে। এখন পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে? ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন ইউ ক্যান আস্ক মি বেসড অন হোয়াট উই হ্যাভ লার্নড সো ফার। তোমরা কথা বলো না কেন? কি শীতে সবাই ঝিমিয়ে গেছো নাকি? নাহিদ হাসান, নাহিদ হাসান, রোল 23। স্যার আমার নেটটা চলে গেছিল, হল একটু আসি স্যার, আমার নেটটা চলে গেছিল, হল একটু নেট ঝামেলা আচ্ছা, আমি করছে। যে সফটওয়্যারে এখন অ্যাপে চলে আসছি, আমি ব্রাউজার থেকে নাই। এখন কি একটু বেটার, মানে স্পিড বা স্পিড ওয়াইজ বা আমার যেটা বলছিল সমস্যা হচ্ছিল, শুনতে পাচ্ছিল না, সেদিক থেকে কোনো কি ইমপ্রুভমেন্ট আছে? স্যার আপনি লিখলে স্যার এখন বুঝতে শোনা পারবো যাচ্ছে। স্যার। লিখলে বুঝতে পারবে? ডিস্টোর্টেড স্যার। হ্যাঁ, আচ্ছা, স্যার কি এখন দেখা যায়? ডিস্টোর্টেড স্যার। ইয়েস স্যার, এখন ঠিক আছে, বেটার। এটা ঠিক আছে। কি বলছো? Yes, sir. হ্যাঁ, Better. আমার ইন্টারনেট রিলেটেড কোনো ইস্যু আমার তরফ থেকে হওয়ার কথা না, কারণ আমার প্রাইভেট কানেকশন, বুয়েটের না। আমি একটু বেশ হাই স্পিডে কানেকশন, তো এখানে সমস্যা হওয়ার কথা না। হয়তো একটু জাস্ট 1 মিনিট। সরি। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, আচ্ছা, ডু হ্যাভ এনি কোশ্চেনস সো ফার উই হ্যাভ লার্ন টুডে অর ইয়েস্টারডে? কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন নেই? আচ্ছা, ঠিক আছে। আমরা কতটুকু পড়েছিলাম? আমরা প্রেসিপিটেশন হার্ডিং নিয়ে বলছিলাম। প্রেসিপিটেশন হার্ডিং তোমরা কিছু হলো পড়েছো, তো সেটা বেশি একটু অনাবিল দে কিছু বলতে চাও? প্রেসিপিটেশন হার্ডিং কি জিনিস ছিল, মনে পড়ে কিছু? স্যার মনে পড়তেছে না স্যার। নামটা মনে পড়ে? প্রেসিপিটেশন হার্ডেনিং নামটা মনে পড়ে না? আচ্ছা, সাদিক সালমান, রোল 15। আচ্ছা, প্রেসিপিটেশন হার্ডেনিং, আচ্ছা ঠিক আছে, আমরা আগায় যাই। হোয়াট ওয়াজ প্রেসিপিটেশন হার্ডেনিং? প্রেসিপিটেশন এটা হচ্ছে আমরা যেটা বলি যে একটু আগে আমরা যেটা দেখছিলাম সলিড সলিউশনের, যেটা আমরা পড়লাম একটু আগে, যেটা আমরা পড়েছিলাম সেটা কি আমাদের পিওর মেটালে কি আমরা সলিড সলিউশনের ইফেক্ট পাবো? যাকে জিজ্ঞাসা করবো সে বলবা। পুঞ্জ বড়ুয়া, রোল 14। পিওর মেটালে কি সলিড সলিউশনের স্ট্রেংথেনিং ইফেক্ট পাবো, ইয়েস অর নো? জাস্ট খালি এইটুকু অ্যান্সার দাও, ইয়েস অর নো। ও কথা বলতে চাচ্ছে না। তাহলে কার কাছে যাই? মুনিম, মুনিম শাহরিয়ার 22। ইয়েস স্যার। আমরা ইয়েস স্যার না, ইয়েস অর নো অ্যান্সার দাও। তো প্রেসিপিটেশন থাকলে তো স্যার অ্যাকচুয়ালি আমি কি হার্ডিং বলছি, হবে। পিওর মেটালে সলিড সলিউশন স্ট্রেংথেনিং পাবো কি পাবো না, ইয়েস অর নো? স্যার পিওর মেটালে পাবো না স্যার। পাবো না? না স্যার। কুশল দাস, তুমি কি ওর সাথে একমত? ইয়েস স্যার, পিওর মেটালে পাবো না। আচ্ছা, নাবিরা হুদা, কেন পাবো না? স্যার এখানে তো সলিউশন হবে না যদি সলিড সলিউশন বলি, হ্যাঁ, পিওর মেটালে তো আমাদেরকে সলিড অ্যাটম দিতে হবে তো, তাই না? আমাদের সলিড অ্যাটম মানে একটা মিক্সচার করতে হবে। একইভাবে প্রেসিপিটেশন হার্ডেনিং এও অনলি অ্যালয় সিস্টেমে হবে, পিওর মেটালে আমরা পাবো না। আচ্ছা, অ্যালয় কি? হোয়াট ইজ অ্যালয়?
Solid কোনো solution. পার্টিকেল অ্যাড তাহলে করা যাতে মিক্সচার করে স্যার। স্যার ওটার বৈশিষ্ট্য মানে আমরা ওর মেকানিক্যাল প্রপার্টি গুলো যাতে চেঞ্জ করতে পারি এমন কিছু। ইন্টেনশনালি কম্পোজিশন অ্যাড করা যার কারণে প্রপার্টিজ গুলো এনহ্যান্স হয়। আচ্ছা, রোল 6 আসো নাকি? যাকে ফার্স্ট বেঞ্চে বসতে বলেছিলাম, রোল 6 না? এই রোল 6 ফেরদৌস, আনমিউট করো। আচ্ছা, তাহলে কম্পোজিটের সাথে অ্যালয়ের পার্থক্য কি? কম্পোজিশনে আমরা স্যার Sir, র্যান্ডমলি alloy তো মিক্স করি মেটালের আর হয়। অ্যালয়তে আমরা স্যার এই ইনহ্যান্স করার জন্য মিক্সচারটা করি আর কি, মানে প্রপার্টি ইনহ্যান্স করার জন্য। আর কম্পোজিটে কি হয়, পার্থক্য কি? কম্পোজিটে তো মানে আমি স্যার কম্পোজিশন শুনছিলাম, সরি। কম্পোজিট এবং Alloy অ্যালয় অ্যালয়টা মূলত intentionally মেটালের alloy করা ক্ষেত্রে হয়। হয় আর কম্পোজিটটা হচ্ছে মানে যে কোনো ধরনের ম্যাটেরিয়ালের ক্ষেত্রেই বলি যদি আমরা। মেটালের কম্পোজিট হয় তাহলে সেটার সাথে অ্যালয়ের পার্থক্য কি? এই যে মেটাল ম্যাট্রিক্স কম্পোজিট বলে না, এমএমসি, তাহলে স্যার, সেটার সাথে অ্যালয়িং এ আমরা ইচ্ছা করে অ্যাড করি যাতে আমরা প্রপার্টি গুলোকে কন্ট্রোল করে এনহ্যান্স বা ডিক্রিজ করতে পারি, আর কম্পোজিটটা হচ্ছে যে বাই ডিফল্ট থাকে এরকম কিছু। না, কম্পোজিটের লেয়ারের পর লেয়ার থাকা হয় আর না, অ্যালয়কে লেয়ার ছাড়াও কম্পোজিট হয়। লেমিনেট না করে আমি ফাইবার দিতে পারি বা তো পার্টিকেল দিতে কম্পোজিটে পারি। পলিমার থাকবে, এটা কি মাস্ট? না, কম্পোজিট এটা মেটাল স্যার অ্যালয় মানে এটা হচ্ছে composite-এ মলিকুলার metal থাকে লেভেলে, না। মানে হচ্ছে সাবস্টিটিউশনাল বা ইন্টারস্টিশিয়াল এরকম হয়। আচ্ছা ওইটা, আচ্ছা কম্পোজিট, আচ্ছা এটা একটু ট্রিকি অ্যান্সার দিয়ে দিয়েছো। আচ্ছা ঠিক আছে, আর কেউ কিছু? আচ্ছা এটাও তো দুটো কোশ্চেন বললাম না, নেক্সট ক্লাসে আমি জিজ্ঞাসা করব। এটাও তাহলে একটা জিজ্ঞাসা করব, অ্যালয় এবং কম্পোজিট এই দুটোর মাঝখানে পার্থক্য কি, এটাও তোমরা পড়ে আসবা, ঠিক আছে? ওকে স্যার। আমাদেরকে এগুলো জানা থাকতে হবে, কারণ তোমরা এখন 3-1 উঠে গেছো। তোমাকে যদি কেউ এসে জিজ্ঞাসা করে অ্যালয় কি, কম্পোজিট কি, সেগুলোকে আমাকে উত্তর দিতে হবে না? আমরা 3-1 পড়ি, ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং পড়ি, আমাদেরকে এগুলো জানা থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, প্রেসিপিটেট কি? ফেজ বলে একটা শব্দ আমরা শিখেছি, তাই না? একটা টার্ম আমরা শিখেছি না, ফেজ ট্রান্সফরমেশন, ফেজ ডায়াগ্রাম। তো Yes, sir. তোমার প্রেসিপিটেট হচ্ছে একটা ফেজ। সেই ফেজটা হচ্ছে কি, আমরা কি বলি? সেকেন্ড ফেজ। সেকেন্ড ফেজ কেন বলি? ফার্স্ট ফেজ তাহলে কে? ম্যাট্রিক্স, মানে যেটা পরিমাণে খুব বেশি আছে সেটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স। সেই ম্যাট্রিক্স ছাড়া অন্যান্য যদি কোনো ফেজ তৈরি হয় সেগুলোকে আমরা সেকেন্ড ফেজ বলি। সেই ফেজটা যদি পার্টিকেল ফর্মে থাকে তখন তাকে আমরা অনেক সময় পার্টিকেলও বলতে পারি। হ্যাঁ, পার্টিকেলস তৈরি হলো, সেকেন্ড ফেজ তৈরি হলো, এগুলো আসলে একই কথাই বোঝায়। আরেকটা টার্ম আছে ডিসপারসয়েড। হ্যাঁ, ডিসপারসয়েড ওইটা একটু ডিফারেন্ট, ওইটা পরে এক সময় বলবো না। তো ডিসপারসয়েড হচ্ছে মনে করো আমি বাইরে থেকে ওই যে কম্পোজিটে যেরকম মনে করো অ্যালুমিনা বা এরকম কোনো একটা সিলিকা এরকম একটা পাউডার ফর্মে, ন্যানো পার্টিকেল ফর্মে আমি তাকে দিতে পারি। একইভাবে ডিসপারসয়েডটা হচ্ছে ওগুলো হচ্ছে খুব হাই স্ট্রেংথ হয়, হাই থার্মাল স্টেবিলিটি থাকে। যে কিভাবে আমরা ডিসপারসয়েডও অ্যাড করতে পারি। সেকেন্ড ফেজ যদি কোনো কারণে আমি ফর্ম করতে না পারি বা আরো বেটার ডিস্ট্রিবিউশনের জন্য আমি অনেক সময় আমি কি করি, ডিসপারসয়েড অ্যাড করি, যেগুলো কোনো ধরনের মেল্টিং হবে না, কিচ্ছু হবে না, তার সে যেভাবে ছিল সেভাবে সে থেকে যাবে। তো সেকেন্ড ফেজ পার্টিকেলটা কি? আমি যখন অ্যালয় বানালাম, অ্যালয়টাকে যখন আমি কুল ডাউন করছি, লিকুইড থেকে যখন সলিড হচ্ছে, তখন নিউক্লিয়েশন হবে কিছু জিনিসের। নিউক্লিয়েশন হওয়ার সময় যদি তারা একটা সুন্দর করে একটা পার্টিকুলার একটা ক্রিস্টাল একটা শেপ, একটা মনে করো একটা ইউনিট শেপ নিচ্ছে, শেপ নিয়ে সুন্দর করে সে একটা কিছু একটা কম্পাউন্ড তৈরি করলো, একটা ইন্টারমেটালি তৈরি করলো, বা সে রিয়াকশন করে একটা কম্পাউন্ড তৈরি করলো, এরকম যদি কিছু করে তখন তাকে আমরা বলি যে একটা ফেজ তৈরি হচ্ছে। মানে একটা মনে করো শুধুমাত্র সবগুলো ছিল মনে করো আলফা 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 আলফা, তার ভিতরে আরেকটা কিছু চলে আসলো যেটা হচ্ছে বিটা 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 বিটা, সেটা হচ্ছে সেই বেটাটাকে আমরা বলবো কি, সেকেন্ড ফেজ, ঠিক আছে? তাহলে এই যে সেকেন্ড ফেজ বা পার্টিকেল যেগুলো তৈরি হচ্ছে, এগুলো কি করতে পারে, তুমি কিভাবে করে কুলিং করছো, তোমার কম্পোজিশন কি, তুমি কি ম্যাটেরিয়াল দিয়েছো, কিভাবে কি করছো, তোমার প্রসেসিং এর হিস্ট্রির উপর বেস করে সেগুলোর সাইজ, শেপ, ভলিউম ফ্র্যাকশন, কম্পোজিশন, ডিগ্রি অফ অর্ডারিং, তারপর ইন্টারফেস বাউন্ডারি, তার লোকেশন, এগুলোকে আমি মডিফাই করতে পারি, এগুলোকে আমি ইঞ্জিনিয়ারিং করতে পারি, এগুলোকে আমি চেঞ্জ করতে পারি। এগুলোকে যখন আমি ইন্টেনশনালি এগুলো কাজগুলো করি
তখন হচ্ছে যে আমার ম্যাটেরিয়ালের ভিতরে আমি স্ট্রেংথটাকে মডিফাই করতে পারি। সেজন্য আমি ইন্টেনশনালি এগুলোকে আমি চেঞ্জ করি। সাইজ কিভাবে চেঞ্জ করতে পারি? আমি মনে করি সাইজ চেঞ্জ করতে পারি, মনে করো আমি যদি এক গ্রেনের কথা চিন্তা করি, অ্যানেলিং করলে কি হয়, গ্রেন বড় হয়, তাই না? মানে তাকে গ্রেন গ্রো করার সময় দিচ্ছি। নর্মালাইজিং করলে গ্রেন বড় হওয়ার সুযোগ পায় না। তো একইভাবে যদি তাকে আমি স্যার। বেশি সময় ধরে, জি হ্যাঁ রিদওয়ান কিছু বলবা? যদি বেশি সময় ধরে আমি তাকে কুলিং করি, বেশি সময় যদি তাকে দেই, তাহলে সে গ্রো করতে পারে, গ্রো করলে সে সাইজে বড় হয়ে যাবে। শেপটাকে আমি কিভাবে প্রসেসিং করছি তার উপর বেস করে সে নিডল শেপ হতে পারে, সার্কুলার হতে পারে, নানা রকমের শেপ সে তৈরি করতে পারে। ভলিউম ফ্র্যাকশন কিভাবে মডিফাই করতে পারি? যদি ওই যে সেকেন্ড আমি যদি অ্যালোয়িং যখন করছি, যে এলিমেন্ট দিয়ে সে এই সেকেন্ড ফেজের পার্টিকেলগুলো তৈরি হচ্ছে, সেটার সেই সলিউটের অ্যাটমগুলো যদি আমি বাড়িয়ে দিই পরিমাণ করে, তার ভলিউম ফ্র্যাকশন আমি মডিফাই করতে পারি। অথবা প্রেসিপিটেশনের মানে ফেজ ডায়াগ্রাম দেখো আমরা এটাকে মডিফাই করতে পারি, সেটা একটু পরে দেখছি। এভাবে করে করে আমি সবগুলো চেঞ্জ করতে পারি। তাহলে আমরা প্রেসিপিটেশন হার্ডেনিং গুলো কোথায় করি? মনে করো অ্যালুমিনিয়াম অ্যালয়তে আমরা প্রচুর করি, ম্যাগনেসিয়াম অ্যালয়তে আমরা করি, টাইটানিয়াম অ্যালয়তে আমরা করি, মার এজিং স্টিলে আমরা করি, তারপর নিকেল বেস সুপার অ্যালয় যেগুলো আছে, যেরকম কোনেল 718, এরকম কিছুতে আমরা আমরা করি। তো প্রচুর করে এরকম করে আমরা প্রেসিপিটেশন করতে পারি। তোমরা প্রেসিপিটেশনের উপরে তোমরা খানিকটা কোরোশন যখন পড়েছো, প্রেসিপিটেশন পড়ে আসছো না, প্রেসিপিটেশনের কিছু তোমরা ওখানে দেখেছো যে সেন্সিটাইজেশন হয়, স্টেনলেস স্টিলের কার্বাইড তৈরি হচ্ছে, এগুলো কিন্তু একটা সেকেন্ড কিছু আমাদের এরকম করে ফেজ আকারে তারা থাকছে। তো সেকেন্ড ফেজগুলো কখনো ভালো কাজও করে, কখনো খারাপ কাজও করে, অনেক সময় তারা স্ট্রেনথেনিংও দিচ্ছে, কিন্তু একইভাবে আবার তারা কি করে, গ্যালভানিক সেল হিসেবে কাজ করে, মাইক্রো গ্যালভানিক সেল হিসেবে কাজ করে, তারা তোমার গ্যালভানিক কোরোশনকেও কিন্তু তারা প্রমোট করতে পারে। তো সেই জিনিসগুলোকে আমাদেরকে ঠান্ডা মাথায় চিন্তা করতে হয়, কোনটা কি ইফেক্ট পড়ছে, আমরা কোনটা জরুরি, সেগুলোকে বেস করে আমরা তখন এটা করতে পারি। ঠিক আছে, আমি প্রচুর প্রেসিপিটেট দিয়ে দিলাম, কিন্তু মাইক্রো গ্যালভানিক সেল যদি তারা তৈরি করে ফেলে, তখন কি হতে পারে, তারা তখন কোরোশনকে প্রমোট করতে পারে, তাই না? ইয়েস স্যার। তো সেজন্য আমাদেরকে সতর্কভাবে করতে হয়। তাহলে আমরা চলে যাই এখন ফেজ ডায়াগ্রামে। এটা একটা ফেজ ডায়াগ্রাম। এই ছবিটা দেখে কি টাইপের ফেজ ডায়াগ্রাম মনে হচ্ছে? আইসোমরফাস, ইউটেকটিক, পেরিটেকটিক, তাই নাকি? ওয়াসিফ কি বলো? ওয়াসিফুর রহমান? স্যার এটা ইউটেকটিক স্যার। তাই, হ্যাঁ, এটা ইউটেকটিক একটা ফেজ ডায়াগ্রাম। এই যে আলফা যেটা, এটা কি রিজিয়ন? এটা হচ্ছে একটা সিঙ্গেল ফেজ রিজিয়ন। আর এখানে আলফা প্লাস থেটাটা হচ্ছে একটা টু ফেজ রিজিয়ন আছে। আরেকটা টু ফেজ রিজিয়ন এখানে কোথায় আছে? লিকুইড প্লাস আলফা। আরেকটা সিঙ্গেল ফেজ কোথায় আছে? লিকুইড। তো আমরা আপাতত হচ্ছে এই যে ম্যাক্স সরি। তো এখন যেটা বলছিলাম, এই যে সিঙ্গেল ফেজ রিজিয়নে আছি, তো এখন মনে করি 6%, এটা হচ্ছে ম্যাক্সিমাম সলিবিলিটি। এই লাইনটার নাম জানি কি ছিল? সলিডাস লাইন, না, সলিবিলিটি লিমিট। সলভাস না। স্যার, সলভাস সলভাস লাইন। কে বলছো? সলভাস লাইন। সাদমান? 35। হ্যাঁ, আচ্ছা, 35 না 50? ও, নাসির বলেছো? জি স্যার। হ্যাঁ, এটা হচ্ছে সলভাস লাইন। এটা হচ্ছে সলভাস লাইন। সলভাস লাইনের গুরুত্বটা আমরা হয়তো ফেজ ডায়াগ্রাম পড়ার সময় অতটা ভালোভাবে আমরা বুঝতে পারিনি, কিন্তু সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন। এই লাইনটার কাজ কি? সলিবিলিটি লিমিটটা ইন্ডিকেট করে স্যার। সলিবিলিটিটা স্যার মেজার করে দেয়। আচ্ছা, সলিবিলিটিটা মেজার করে দেয়। আচ্ছা, ঠিক আছে, এটা অনেক উপকারিতা আছে, সেটা আমরা এখন আজকে একটু পড়ি। মনে করো আমার এই একটা 4% কম্পোজিশন একটা অ্যালয়, হ্যাঁ, মানে মানে কি, অ্যালুমিনিয়ামের সাথে 4 কপার দিয়েছি, এদিকে হচ্ছে কপার, এখানে হচ্ছে অ্যালুমিনিয়াম দিলাম। তাহলে আসলো এখানে আসলো, আলফা তৈরি হলো, এইখানে যখন লিকুইড সলিডাস লাইনকে পাস করলো, সব আলফা হয়ে গেল। তারপর যখন এই সলভাস লাইনকে আসলো, তখন সে কি হবে?
এই আলফা থেকে, আলফা মানে কি, অ্যালুমিনিয়াম ম্যাট্রিক্সের মধ্যে বা অ্যালুমিনিয়াম সলভেন্টের মধ্যে অল্প কিছু কপার সেখানে চলে আসছে, তাই না? সেটা হচ্ছে একটা সলিড সলিউশন তৈরি করেছে, তাই না? এই আলফাটাকে আমরা কি বলি? সলিড সলিউশন, সলিড সলিউশন বলি। এই আলফা থেকে মনে করো এখানে 4% আমার কপার ম্যাক্সিমাম তার ভিতরে থাকতে পারবে। তারপরে যদি আমি টেম্পারেচারটাকে যদি আরেকটু নামিয়ে ফেলি, মনে করো যে 480 ছিল, 470 যদি তাকে নিয়ে আসি বা 450 নিয়ে আসি, তখন কি হবে? এই যে এই লাইন বলে যে তখন ম্যাক্সিমাম তার ভিতরে 3% পর্যন্ত কপার থাকতে পারবে আলফার মধ্যে, মানে আলফা কম্পোজিশন ভ্যারি করে। তো এরকম যখন 3% যখন থাকতে পারবে, তাহলে বাকি 1% কি করবে? বের হয়ে যেতে হবে সলিউশন থেকে, হবে স্যার। মানে তারা সলিড অবস্থাতে তারা আউট হয়ে যাবে, কপার গুলো সলিড অবস্থাতে আউট হয়ে যাবে। যদি কপার গুলো আমাদের সলিড অবস্থাতে আউট হয়ে যায়, তাহলে সে কি করবে? এই যে কপার গুলো যেগুলো বের হয়ে গেল, সেই কপার গুলো আশেপাশের থেকে কিছু অ্যালুমিনিয়াম নিবে, আশেপাশে থেকে কিছু অ্যালুমিনিয়াম নিবে, নিয়ে তারা কি করবে? কতগুলো কপার কতগুলো অ্যালুমিনিয়াম নিয়ে Al2 কপার নামে সেটা একটা ফেজ তারা তৈরি করবে। তাহলে তারা কি করবে? Al2 কপার নামে একটা ফেজ তৈরি করলো। তাহলে এরকম যতগুলো কপার আছে সবগুলো কিছু অ্যালুমিনিয়ামের সাথে নিয়ে তারা এরকম Al2 কপার কপার এরকম তারা তৈরি করবে। আচ্ছা একটু দাঁড়াও, একটা অফিসের ফোন আসছে। হ্যালো হানিশ সাহেব। সরি, আচ্ছা কি জানি বলছিলাম, কিছু এরকম করে Al2 তারা কপার তৈরি করলো। তারপরে Al2 কপার মনে করে এখানে টোটাল দেখা গেল যে 2% Al2 কপার 2% Al2 কপার তৈরি হচ্ছে। হ্যালো, সরি, আচ্ছা আননোন নাম্বার ছিল তো অফিসেরই। আচ্ছা তাহলে আমরা কি বলছিলাম, মনে করো এখানে যে এই 4% থেকে যখন আমরা 3% আসলাম, এই 1% মিলে ধরে নিলাম যে তারা 3.5% এই Al2 কপার ফেজ তৈরি করেছে। এখন যদি আমার টেম্পারেচার আরো কমে, হ্যাঁ টেম্পারেচার কমে মনে করো যে 300 ডিগ্রিতে চলে আসে, তখন আমার মাইক্রোস্ট্রাকচারে মাত্র 1% কপার থাকতে পারবে। মানে কি, ওই আলফার মধ্যে সলিড সলিউশনে মাত্র 1% কপার থাকতে পারবে। সো হোয়াট উইল হ্যাপেন ইন দ্যাট কেস? Remaining 3% copper will get ejected from the solutions, from the solid solution. Liquid না কিন্তু solid solution হবে, এটাকে আমরা বলি solid state transformation. So there will be solid state transformation. How? Through diffusion, because it's still high temperature, so diffusion we can easily move our atoms. So we'll get solid solution atoms, we'll get copper atoms which will react with aluminium matrix to form Al2 copper phase. So we'll get more Al2 copper phase. So what will happen to this our volume fraction of our Al2 copper? So it was initially 3.5%. So now it can be 6 or 7%. Let's say 6.5%. So we'll get 6.5% Al2 copper in our microstructure. So what will happen? We'll get alpha. We'll get some theta phase. Theta is Al2 copper phase. So those phase, let's say this is our matrix, this is our microstructure. So we'll get Al2 copper phase maybe on the grain boundary, maybe inside the grain interior, or in the grain boundary. So we will get these phases in our at the grain boundary or in the grain interior. So these different phase, we'll call this a second phase. এটা হচ্ছে আমাদের সেকেন্ড ফেজ। এটুকু পর্যন্ত মনে হয় তোমরা মোটামুটি জানো, তাই না? এটাকে আমরা আরেকটা নাম দিতে পারি, যেহেতু এটা প্রেসিপিটেট, আমরা অনেক সময় বলি প্রেসিপিটেট হয়েছে, যেহেতু এটা আলাদা হয়ে গেছে প্রেসিপিটেট,
তারা হয়ে গেছে। আচ্ছা, আরেকটা হচ্ছে এটাকে আমরা আবার কি বলতে পারি, এটা শেপটা দেখে আমরা তাকে বলতে পারি এটা হচ্ছে একটা পার্টিকেল হিসেবে তারা আছে, সার্কুলার বা এরকম একটা শেপ করে আছে ধরে নিলাম, সেক্ষেত্রে এটাকে আমরা অনেক সময় এটাকে আমরা পার্টিকেলও বলতে পারি। এটা হচ্ছে তাহলে আমাদের সেকেন্ড ফেজ, ঠিক আছে। তাহলে এইভাবে করে দেখলাম, তাহলে আমাদের কি পারলো, আমি দেখো ওই যে এর আগের পেজে যেটা স্লাইডে যেটা বলেছিলাম যে ভলিউম ফ্র্যাকশন বাড়াতে পারি কিভাবে, এই দেখেছো এখন কিন্তু আস্তে আস্তে আমাদের ভলিউম ফ্র্যাকশন বেড়ে গেল। ফলে আলটিমেটলি রুম টেম্পারেচারে যে মনে করো আমরা 8% আমরা থেটা ফেজ পেয়ে গেলাম। তাহলে এইটা হলো আমাদের মাইক্রোস্ট্রাকচারে আসলো। তাহলে এখন এইটাকে আমরা যদি কিছু আমরা চেঞ্জ করি, মডিফিকেশন করি, এখন তো আমরা রুম টেম্পারেচারে 8% পাচ্ছি। এখন আমার মনে করি 8% যে পরিমাণ স্ট্রেংথ পাই আমি এখানে স্ট্রেংথ কমাতে চাই, তাহলে কি করবো, আমি যদি দেখলাম যে আমি যদি 4% থেটা ফেজ থাকে তাহলে আমার জন্য বেটার, তখন আমি প্রেসিপিটেশন হার্ডেনিং করব। আমি আবার দেখলাম যে যদি 12% থাকে তাহলে আমার স্ট্রেংথেনিং এর জন্য বেটার, তখন আমি কি করব, তখন আমি আবার প্রেসিপিটেশন হার্ডেনিং করব, এজ ট্রিটমেন্ট করব, এজ হার্ডেনিং করব, করে আমার এগুলো পরিমাণকে আমি মডিফাই করব। তাহলে আমরা এটা কিভাবে করব, টেকনিকটা খুবই সোজা। টেকনিকটা হচ্ছে প্রথম একটা সুপার স্যাচুরেটেড সলিড সলিউশন 4S, সুপার স্যাচুরেটেড সলিড সলিউশন বানাবো। কিভাবে বানাবো, আমার রুম টেম্পারেচারের ম্যাটেরিয়াল যেটা ছিল 4% কপারে, এটাকে আমি আস্তে আস্তে হিট দেবো, মনে করো এই 550 ডিগ্রিতে তাকে হিট করব, মনে করো 1 2 3 ঘন্টা বা 10 মিনিট 20 মিনিট আমার অ্যালয় হিসেবে আমি তাকে ধরে রাখবো। রেখে আমার যত ওই যে Al2 কপার যেটা মাইক্রোস্ট্রাকচার ছিল সব কপার গুলোকে আমি আবার ডিফিউজ ব্যাক করে সলিউশনে ফেরত পাঠিয়ে দেবো। মানে পুরোটা এখন আমাদের আলফা সলিড সলিউশন, কোনো থেটা ফেজ থাকবে না, কোনো সেকেন্ড ফেজ থাকবে না, নিয়ে গেলাম। তাহলে কি হলো, সুপার স্যাচুরেটেড সলিড সলিউশন আমরা বানাবো। কিভাবে বানাবো, এই যে আমরা তাকে নিলাম, হিট করলাম, হিট করে এটা নিলাম, তারপর তাকে আমি র্যাপিড কুলিং করবো, যেটাকে স্টিল আমরা বলি কোয়েঞ্চিং। আমরা র্যাপিড কুলিং করলাম, র্যাপিড কুলিং করে কি হবে, কেউ বলতে চাও কিছু? স্যার ফেজ চেঞ্জ হবে না? চেঞ্জ হওয়ার আগেই ওটা গ্রেইন স্ট্রাকচার ফাইনাল গ্রেইন না না না, গ্রেনের কথা বলে যাও। যেটা হবে কপারগুলো ওখানে ট্র্যাপ এই হয়ে যে যায়। আমাদের আমরা জানি কি Precipitated-টা এইটা পড়বে যখন না আর কুল, কি। আচ্ছা ঠিক আছে শোনো, এখন এখানে কুল ডাউন করলে এই তাহলে জায়গায় তাকে সেটা করে এক্সট্রা অ্যাটম গুলো রিজেক্ট হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এখন তাকে কোনো সময় দেয়নি, ডিফিউশনের মাধ্যমে তো রিজেকশনটা হবে, তাই না, রিজেক্ট হওয়ার সময় দেয়নি। তাহলে কি হবে, ওই আলফার মধ্যে রুম টেম্পারেচার যেখানে মাত্র 0.5% কপার থাকার কথা ছিল, এখন সে 4% কপারই তার সলিউশনের মধ্যে রেখে দিবে, ঠিক আছে। 4% কপারে যদি তার সলিউশনের মধ্যে রেখে দেয় তাহলে কি ঘটবে, তখন হচ্ছে যে আমাদের একটা সুপার স্যাচুরেটেড সলিউশন হবে না, অতিরিক্ত দ্রবণ যেটা আমরা পড়েছিলাম, ওই যে পানির মধ্যে চিনি বা লবণ দেই, অনেক সময় অতিরিক্ত আমরা বানাতে পারি না, অতিরিক্ত দ্রবণ, যেরকম Yes, sir. সুপার স্যাচুরেটেড আমরা একটা সলিড সলিউশন আমরা তৈরি করে ফেলতে পারবো। তাহলে যেটার মধ্যে থাকতে চায় না তারপরও জোর করে তাকে আমরা রেখে দিয়েছি, 4% কপার তার মধ্যে আমরা রেখে দিলাম, তাহলে কি হবে, এইটা আমাদের একটা সুপার স্যাচুরেটেড সলিড সলিউশন হয়ে যাবে। এখন যদি তাকে আমরা রুম টেম্পারেচারে রেখে দিই, ওই যে আলফ্রেড উইলিয়াম যেটা করেছিল, আলফ্রেড উইলিয়াম যেটা করেছিল যে রুম টেম্পারেচারে রেখে দিল, কখনো কখনো রুম টেম্পারেচারে রেখে দিলেও হতে পারে, কখনো কখনো আমরা তাকে আবার হয়তো 100 ডিগ্রি 200 ডিগ্রি টেম্পারিং যেরকম করতাম 100 200 ডিগ্রিতে তাকে আমরা হিট দেব। যদি আমরা এরকম 50 100 200 ডিগ্রিতে হিট দেই অ্যালুমিনিয়াম অ্যালয়ের বেলায় বা ম্যাগনেসিয়ামের বেলায়, যদি হিট দেই তাহলে কি হবে, স্যার স্ট্রেস রিলিফ করতেছি এরকম কিছু? স্যার প্রিসিপিটেট গুলো ব্যাক করার সুযোগ পাবে। সরি আমার নেটওয়ার্ক ডিস্টার্ব করছে ভাবে। সুপার কপার সে তৈরি করা শুরু করবে, সে কি তৈরি করা শুরু করবে, Al2 কপার। স্যার এখন মাঝখানে এই আপনার কপারটা ভয়েস কিন্তু শোনা যায়নি স্যার। মাঝখানে স্যার আপনার হ্যাঁ আমি ভয়েসটা তখন কথা শোনা বলিনি, যায়নি। তখন চুপ ছিলাম, আমি কথা বলিনি। এই কপার গুলো যে আমি যখন হিট দিব, হিট দিলে সুপার স্যাচুরেটেড সলিড সলিউশন থেকে কপার আস্তে আস্তে বের হওয়া শুরু করবে, রিজেক্টেড হবে, কপারগুলো রিজেক্ট করবে হিট পেলে, যেহেতু সে জোর করে তাকে আমি সুপার স্যাচুরেশন করে রেখেছিলাম, যখনই হিট দিলাম তখনই সে এখন বের হওয়া শুরু করবে। বের হয়ে কি করবে, সে বের হয়ে সে একা বসে থাকবে না, সে হি উইল গেট সাম অ্যালুমিনিয়াম, হি উইল মেক সাম ফ্রেন্ডশিপ,
he'll get some aluminum and then he will make a compound which is the same as the before Al2 copper. Now the amount of Al2 copper we can vary. How we can vary? If we heat it for a longer time, you'll get more Al2 copper. If you heat it for a smaller time, এই যে reheat করছি যখন এই যে 100 200 300 তে, if we reheat for a smaller time, we'll get less volume fraction of Al2 copper. If we heat it for a longer time, we'll get more Al2 copper. If we heat it at a higher temperature, we'll get more Al2 copper, because at higher temperature diffusion is easier or harder. Easy. Increase the temperature is easier. So when you have more temperature, so more copper will get easily rejected and they can move around easily and they will form more particles. So তুমি যখনই টেম্পারেচার বাড়াবা তুমি তখন তুমি হচ্ছে আরো বেশি তুমি সেকেন্ড ফেজ পাবে। তার মানে কি পাচ্ছি, আমি এইভাবে করে দেখতে পাচ্ছ আমি পার্টিকেলের সাইজ ভলিউম ফ্র্যাকশন আমি এইভাবে করে মডিফাই করতে পারি। সাইজ এবং শেপ কিভাবে মডিফাই করতে পারি, স্মলার টেম্পারেচারে হিট করলে সাইজ ছোট থাকবে, স্মল টাইম ধরে হিট করলে সাইজ ছোট থাকবে, বেশি টাইম ধরে হিট করলে সাইজ বড় হয়ে যাবে। কেন বড় হয়ে যাবে? বেশি ডিফিউশন করার সময় পাবে, ডিফিউশন করার হ্যাঁ বেশি সময় বেশি ডিফিউশন হলে কি হবে, প্রথমে ছিল মনে করো এইটুকু সাইজ, ডিফিউশনের চারদিক থেকে আবার যখন আসতে থাকবে সে আস্তে আস্তে গ্রো করতে থাকবে, তাই না? এভাবে করে করে আস্তে আস্তে সে বড় হতে থাকবে, যত সময় দেবো তত সেরকম করে বড় হতে থাকবে। মানে আমি এভাবে করে তাহলে আমি তাকে সাইজ আমি ছোট বড় এরকম করে আমি তাকে করতে পারি। তাহলে প্রেসিপিটেশন হার্ডেনিং এর ডেফিনিশন আমরা শিখে গেলাম না কিভাবে করে প্রেসিপিটেশন হার্ডেনিং করি। তাহলে আমাকে একজন একটু আমাকে প্রেসিপিটেশন হার্ডেনিং বুঝাও, কে বুঝাবা? কার কাছে যাব রোল 45 স্যার রোল একটা 45 কোশ্চেন আসো? ছিল স্যার। জি বলো। 45 রেডি হও। স্যার হ্যাঁ ওই যে ওই ইয়েটা মানে ফাস্ট হিটিং এর ওই পরের ব্যাপারটা যেটা মানে ওটা একটু ভুলে গেছে স্যার, ওটা যদি আবার একটু বলতেন কষ্ট করে। ফাস্ট হিটিং এর মানে বুঝি নাই, আবার বলো। মানে ওই যে স্যার মানে হিটিং এর পরে আমার কথাটা বলছে মেবি, মানে হ্যাঁ র্যাপিড কুলিং এর পরে কি হলো এক্স্যাক্টলি, মানে আমরা ওই যে কপারের মাত্রাটা বাড়ানো বা কমানো ওই ব্যাপারটা মানে আমরা এখানে রিহিট করলাম একটা রুম টেম্পারেচারে। আমার একটা মনে করো অ্যালুমিনিয়ামের শীট ছিল, অ্যালুমিনিয়াম কপারের, হ্যাঁ এই শীটটাকে আমি ফার্নেসের মধ্যে ঢুকালাম, দিয়ে মনে করো আমি 550 ডিগ্রিতে 2 আওয়ার্স হিট করলাম। তাহলে কি হবে, ফেজ ডায়াগ্রাম বলে সে এইখানে থাকবে, তাই না? এইখানে থাকলো, এখানে 2 আওয়ার্স এর করলাম, তাহলে কি হলো, এমনি রুম টেম্পারেচারে কি ছিল, আলফা ছিল আর কিছু থিটা ছিল না? আলফা প্লাস থিটা ছিল। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু ইটেকটিক না, ইটেকটিক থিটা না, কিন্তু এমনি পার্টিকেল থিটা, তাই না? এটা ছিল। যখন আমি নিয়ে গেলাম 550 ডিগ্রিতে 2 ঘন্টা রাখলাম, এই থিটার ভিতরে কি ছিল, Al2 কপার। এই কপার গুলো সব সলিউশনে চলে যাবে, এগুলো সব ভেঙে যাবে, ভেঙে যেয়ে সে সলিউশনে চলে যাবে। কার সলিউশনে চলে যাবে? আলফাতে অ্যালুমিনিয়াম আলফা আবার সলভেন্ট হিসেবে ফেরত চলে যাবে ম্যাট্রিক্সে, এবং কপার গুলো ওই যেইভাবে করে থাকার কথা ছিল সাবস্টিটিউশনে যেভাবে যে থাকার কথা ছিল সেইভাবে সে তার ওই পজিশনে চলে যাবে, যে আবার হচ্ছে আমাদের এই আলফা ফেজ সে তৈরি করবে। ঠিক আছে, থিটা ভেঙে সব কপার গুলো আলফাতে চলে যাবে, সলিড সলিউশনে চলে যাবে, আর ফেজ হিসেবে আলাদা এন্টিটি হিসেবে থাকবে না। ওকে, তারপরে যখন আমি তাকে র্যাপিড কুলিং করলাম, তাহলে সেই কপার গুলো এখানে আসলে এই কপার গুলো আবার বের হয়ে যাওয়ার কথা ছিল, এখন সে বের হওয়ার সুযোগ পাবে না। যদি বের হতে না পারে সে কি করবে, ওই ম্যাট্রিক্সের মধ্যে জোর করে সেই যদিও থাকার কথা ছিল মাত্র 1.1% কপার রুম টেম্পারেচারে, এখন রুম টেম্পারেচারে আমি 4% কপার নিয়ে আসছি, সেজন্য সেটাকে আমি বলছি সুপার স্যাচুরেটেড সলিড সলিউশন। তারপর আমি কি করলাম, এখন আমি যদি এটাকে কিছু কিছু অ্যালুমিনিয়াম অ্যালয়তে যদি রুম টেম্পারেচারে রেখে দেই, একটা সার্টেন টাইম পরে তার মধ্যে অটো ডিফিউশন হতে থাকে, রুম টেম্পারেচারে ডিফিউশন হতে থাকে, কিছু ডিফিউশন হয়ে সে একটা ফেজ তৈরি করে। অথবা আমি তাকে রিহিট করতে পারি, মনে করো আমি তাকে 150 ডিগ্রি টেম্পারেচারে রিহিট করলাম, এই টেম্পারেচারে তাকে আমি রিহিট করলাম এইটুকুতে। তখন কি হবে, এই যে আমাদের যে সলিড সুপার স্যাচুরেটেড সলিউশন আছে সেখানে প্রচুর পরিমাণে এক্সট্রা কপার আছে, সেখান থেকে কিছু কপার তাড়াতাড়ি বের হয়ে যাবে, 150 ডিগ্রিতে যতটুকু পারা যায় কপার বের হয়ে যাবে। বের হয়ে যায় সে কি করবে, ওই ম্যাট্রিক্স থেকে অ্যালুমিনিয়ামকে সে ক্যারি করবে, ম্যাট্রিক্স থেকে সে অ্যালুমিনিয়ামকে ক্যারি করবে, ম্যাট্রিক্স থেকে সে অ্যালুমিনিয়ামকে ক্যারি করবে, ম্যাট্রিক্স থেকে অ্যালুমিনিয়ামকে যদি সে ক্যারি করে তাহলে সে কি করবে, অ্যালুমিনিয়াম এবং কপার একটা ফেজ তৈরি করবে, যেটা স্টকিওমেট্রিক কম্পোজিশন হচ্ছে
Al2 কপার, মানে তার কেমিক্যাল ফর্মুলা হচ্ছে Al2 কপার। সে Al2 কপার আবার তৈরি করবে, যে Al2 কপারটাকে আমরা বলি থেটা। ঠিক আছে, এখন আমি যদি টেম্পারেচার এই 150 জায়গায় 250 দিই তাহলে কি হবে? কপারের ডিফিউশনের রেট বেড়ে যাবে, তার মুভমেন্টের, তার ভেলোসিটি বেড়ে যাবে, তার ফ্লাক্স বেড়ে যাবে, অ্যাটম ফ্লাক্সের ফ্লাক্স বেড়ে যাবে। যদি তার বেড়ে যায় তার মানে কি, এই আগে মনে করো এইখানে ছিল আমাদের সলিউশন, সে একটু ডিস্টেন্স ট্রাভেল করে যতটুকু অ্যালুমিনিয়াম পারতো নিয়ে সে Al2 কপার করেছিল, এখন সে আরেকটু দূরে যাবে, আরো বেশি ট্রাভেল করবে, আরো বেশি অ্যালুমিনিয়ামকে সে নিতে পারবে, নিয়ে সে কি করবে, আরো বেশি পরিমাণে Al2 কপার করবে। আবার যদি এখন তাকে বেশি সময় ধরে রাখি তাহলে কি হবে? সময় বেশি দিলে সে বেশি ডিস্টেন্স যেতে পারবে, বেশি ডিস্টেন্স যে সে বেশি Al2 কপার তৈরি করবে। অল্প সময় যদি দেই তাহলে কি হবে? যদি তাকে আমি সময় না দেই তাহলে সে দেখা গেল যে এইটুকু ডিস্টেন্সটা যে গেল, এইটুকুতে সে যতটুকু পারলো Al2 কপার নিল। বেশি সময় দিলে বা বেশি টেম্পারেচার দিলে সে এইটুকু ডিস্টেন্স ট্রাভেল করে নিল। এন্ড এই অল্প ডিস্টেন্স ট্রাভেল করে সে যতটুকু Al2 কপার পাবে, ধরে নিলাম সেটা মাত্র 2% Al2 কপার হচ্ছে। যদি সে বেশি ডিস্টেন্স ট্রাভেল করতে পারতো তাহলে যে পরিমাণ Al2 কপার হতো সেটা ধরে নিলাম, Al2 কপার যেটা হতো সেটা ধরে নিলাম 5% সে Al2 কপার তৈরি করতে পারলো। তার মানে কি হলো, আমি টাইম টেম্পারেচারকে মডিফিকেশন করে Al2 কপারের পরিমাণ মানে ভলিউম ফ্র্যাকশন আমি মডিফাই করতে পারি। যদি বেশি টেম্পারেচার দেই, বেশি টাইম দেই, তাহলে তার সাইজটাকেও আমি মডিফাই করতে পারি। তা এভাবে করে আমি, এবং তার শেপটাকেও আমি মডিফাই করতে পারি। শেপ মডিফিকেশন আমরা ডিটেইলস পড়বো না, আমরা জাস্ট শেপটাকে আমরা মডিফাই করতে পারি। হ্যাঁ, সেটা আমরা দেখতে পেলাম। তোমার কোশ্চেন কি এটাই ছিল? জি স্যার, বুঝেছি, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তাহলে আমাদের স্টেপ কয়টা হলো? 3টা স্টেপ। নাসির আমার সাথে সাথে বলো। স্টেপ 1, জি স্যার স্টেপ 1 হচ্ছে সলিউশন ট্রিটমেন্ট। বলো সলিউশন ট্রিটমেন্ট। জি স্যার, স্টেপ 1 সলিউশন ট্রিটমেন্ট। স্টেপ 2 র‍্যাপিড কুলিং। স্টেপ 2 র‍্যাপিড কুলিং অর কোয়েঞ্চিং। না, কোয়েঞ্চিং বলবো না, র‍্যাপিড কুলিং। যেটুকু বলছি সেটা বলো। স্টেপ 3 হচ্ছে আমাদের রিহিটিং। বলো স্টেপ 3 হচ্ছে কি? রিহিটিং। Reheating. Why we are going to do reheating? To control decomposition of the supersaturated solid solution. তাহলে আমরা কি করলাম? বলো আমার সাথে, control decomposition of the supersaturated solid solution. বলো। Controlled decomposition of the supersaturated solid solution. তাহলে আমরা এজ হার্ডেনিং অথবা প্রেসিপিটেশন হার্ডেনিং এর 3টা স্টেপ পেলাম। স্টেপ গুলো কি? সাদমান নাহিয়ান। ও কি নাই? আমি তোমার মনে হয় একটা অ্যাটেন্ডেন্স নিব তোমাদের। আমি টিমসে তো অটো অ্যাটেন্ডেন্স নিয়ে নিই ই থেকে, এখন যারা লগ ইন করে আছো। একটু আগে তো ছিল স্যার। ছিল? আচ্ছা, তাহলে এখন আমার সাথে রোল 23 নাহিদ। না, নাহিদের সাথে অনেক বেশি কথা হয়ে গেছে। নুসরাত জাহান রিদিতা, রোল 40। আনমিউট করো। ইয়েস স্যার। স্টেপ 1 হচ্ছে সলিউশন ট্রিটমেন্ট। সো সলিউশন ট্রিটমেন্ট কি? একটা সার্টেন হাই টেম্পারেচারে নিয়ে যাব, ফেজ ডায়াগ্রাম দেখে এমন একটা টেম্পারেচার সিলেক্ট করব যে টেম্পারেচারে সিঙ্গেল ফেজ হবে, মানে আমি তাকে সিঙ্গেল ফেজ রিজিয়নে নিয়ে তাকে আমি হিটিং করব। এই ট্রিটমেন্টের নাম কি? সলিউশন ট্রিটমেন্ট। এই ট্রিটমেন্টের নাম কি? রোল 40 আনমিউট করো। স্যার সলিউশন ট্রিটমেন্ট। সলিউশন ট্রিটমেন্ট। তারপর সেকেন্ড স্টেপে কি করব? এই যে সলিউশন ট্রিটমেন্ট করার পরে তারপর কি করব? র‍্যাপিড কুলিং করব। র‍্যাপিড কুলিং করলে কি তৈরি হবে? একটা সুপার স্যাচুরেটেড সলিড সলিউশন তৈরি হবে। তাহলে থার্ড স্টেপটা তাহলে কি হবে? এই সুপার স্যাচুরেটেড সলিড সলিউশনটাকে আমরা ডিকম্পোজ করব। কিভাবে ডিকম্পোজ করব? আবার রিহিটিং করব। ফজলে হাসান। ইয়েস স্যার। তাহলে আমরা কিভাবে করে আমরা যে কন্ট্রোল ডিকম্পোজিশন কিভাবে পাবো সুপার স্যাচুরেটেড সলিড সলিউশন থেকে? স্যার এজিং এর মাধ্যমে স্যার। রিহিটিং এর মাধ্যমে, এজিং এর মাধ্যমে না। পুরো প্রসেসটা হচ্ছে এজিং। হ্যাঁ, আমরা তাহলে কি পাচ্ছি? আমরা রিহিটিং এর মাধ্যমে আমরা সেটা আমরা পাচ্ছি হচ্ছে কন্ট্রোল ডিকম্পোজিশন। কে ডিকম্পোজ হলো? ফজলে হাসান। জি স্যার। কে ডিকম্পোজ হলো? স্যার আমাদের এখানে স্যার সুপার স্যাচুরেটেড সলিড সলিউশনটা ডিকম্পোজ হলো, হয়ে কি তৈরি করবে?
স্যার ওটা আমাদের হইলো সিঙ্গেল ফেস রিজিয়ন তৈরি করবে স্যার। না, মোহাম্মদ জাবির মিউট করো তুমি। স্যার প্রিসিপিটেট তৈরি করবে। হ্যাঁ, সে প্রেসিপিটেট তৈরি করবে। সে কিভাবে প্রেসিপিটেট তৈরি করবে? কন্ট্রোল ডিকম্পোজিশন অফ দ্য সুপার স্যাচুরেটেড সলিউশন থেকে সে ডিকম্পোজ করে প্রেসিপিটেট তৈরি করবে। কিভাবে প্রেসিপিটেট তৈরি করবে? ওই যে এক্সট্রা অ্যাটম যেগুলো ছিল, যেটা তার মধ্যে এই টেম্পারেচারে থাকার কথা না, রুম টেম্পারেচারে থাকার কথা না, সেই অ্যাটমগুলো, সলিউট অ্যাটমগুলো বের হয়ে যাবে। বের হয়ে যে ম্যাট্রিক্সে অ্যাটমে যে হবে, নট নেসেসারিলি। অন্য যদি আরো কিছু থাকে, মনে করো অ্যালুমিনিয়াম, কপার, জিঙ্ক, সে হতে পারে জিঙ্কের সাথেও কিন্তু রিয়াকশন করে কিছু একটা করতে পারে, জিঙ্ক কপার, সেটাও কিন্তু হতে পারে। বুঝতে পারছো? আমরা সিম্পল রাখার জন্য আমরা জাস্ট বাইনারি ফেজ ডায়াগ্রাম নিয়ে কথা বলছি। অন্য কিছু হতে পারে, ম্যাট্রিক্সের সাথে যে সবসময় রিয়াকশন করবে, নট নেসেসারিলি। তোমরা কমপ্লেক্স ফেজ ডায়াগ্রাম পড়ছো না? কমপ্লেক্স ফেজ ডায়াগ্রামে কি ছিল? শুধু যে বাইনারি টাইপের দুইটা দিয়ে যে করবে, নট নেসেসারি, অন্য কিছু তো একটা তৈরি হতে পারে, পারে না? ভিন্ন ভিন্ন ইন্টারমিডিয়েট তৈরি হয়, সেরকম হতে পারে। তাহলে আমরা কি হবে? আমরা কন্ট্রোল ডিকম্পোজিশন হচ্ছে কি, সে এরকম করে একটা প্রেসিপিটেট তৈরি করবে। তাহলে প্রেসিপিটেটের সাইজ এবং শেপ, আবিদুর রহমান, রোল 34, আনমিউট করো। 34 আনমিউট করো। চৌধুরী ফাতিন, আনমিউট করো। यस স্যার। এই আনমিউট বলতে বলতে তো কি জানি প্রশ্ন ছিল, সেটাই তো ভুলে গেছি। আচ্ছা, এখন যদি আমি যদি সাইজ যদি চেঞ্জ করতে চাই, যে ডিকম্পোজ করে যে প্রেসিপিটেট যেটা বানাবো, যেটা তোমার ক্লাসমেটরা বললো, এই প্রেসিপিটেটের সাইজ এবং সাইজ যদি আমি চেঞ্জ করতে চাই, ভলিউম ফ্র্যাকশন চেঞ্জ করতে চাই, তাহলে কিভাবে করতে পারি? কোন প্যারামিটার গুলোকে আমি প্লে করব? টেম্পারেচার ভিন্ন ভিন্ন দিব। টেম্পারেচার আমরা চেঞ্জ করব। আরেকটা কি হতে পারে রিদওয়ান? টাইম। হ্যাঁ, টাইম এবং টেম্পারেচার, এই দুটোকে আমরা প্লে করব। প্লে করে তাহলে আমরা সাইজ মডিফিকেশন করতে পারি। এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স ইঞ্জিনিয়ারিং এর একটা বড় একটা কাজ। ঠিক আছে? তাহলে আচ্ছা, আর 1 মিনিট, টাইম নিয়ে শেষ করে দিচ্ছি। তাহলে আমাদের এইখানে এই হার্ডেনিং করে আমরা প্রচুর স্ট্রেংথ বাড়াতে পারি। 2-3 গুণ স্ট্রেংথ, 4 গুণ 5 গুণ স্ট্রেংথ বাড়াই ফেলতে পারি। হ্যাঁ, কিভাবে বাড়াচ্ছি? কিসের কারণে বাড়তেছে? অল্প কয়েকটা অ্যাটম, এই যে মনে করো আমাদের অ্যালুমিনিয়াম কপারের একটা সলিড সলিউশন ছিল। হ্যাঁ, এগুলো হচ্ছে মনে করো অ্যালুমিনিয়াম, আর এগুলো হচ্ছে মনে করো কপার। সরি, এই সাদাগুলো হচ্ছে মনে করো কপার। এই সাদাগুলো, এগুলো আমি যে লম্বা লম্বা করে ভেবে দিলাম, এগুলো হচ্ছে কপার। এই অ্যালুমিনিয়ামের মধ্যে মনে করো এমনিতে সলিড সলিউশনে কপার ছিল, কিছু কপার যেহেতু ডিফিউজ হয়ে যখন আমরা ডিকম্পোজ যখন হবে, কয়েকটা কপার, মনে করো 50টা কপার, হ্যাঁ, মনে করো 100টা 120টা অ্যালুমিনিয়ামের সাথে রিয়াকশন করে তারা একটা কম্পাউন্ড তৈরি করলো। পুরোপুরি কম্পাউন্ড এখনো তৈরি হয়নি, তারা মনে করে জাস্ট কপারগুলো কতগুলো আলাদা হয়ে সে একটা আলাদা একটা এন্টিটি তৈরি করছে। সে এখনো এখনো কম্পাউন্ড তৈরি করে নাই, কম্পাউন্ড তৈরি করবে আর একটু পরে। সে আলাদা হলো, আলাদা হয়ে কয়েকটা অ্যালুমিনিয়ামের সাথে তারা একটু মিশে আছে, এখনো তারা কোনো পার্টিকুলার কোনো কেমিক্যাল ফর্মুলা তার নাই। কিছু অ্যালুমিনিয়াম, মনে করো অ্যালুমিনিয়াম আছে মনে করো 60, কপার আছে মনে করো 35, তারা একসাথে হলো, একটা লেয়ার তৈরি করলো। হ্যাঁ, এই যে কম্পোজিটের লেয়ার গুলো, এরকম একটা লেয়ার তৈরি করলো। এই লেয়ার গুলো হচ্ছে মাত্র কয়টা অ্যাটম আছে? 95টা অ্যাটম। এই 95টা অ্যাটম এরকম যে লেয়ার তৈরি করলো, এই লেয়ার গুলি আমাদের স্ট্রেংথ অনেক বাড়াই দিবে। কিভাবে বাড়াই দিবে? সলিড সলিউশনের স্ট্রেংথেনিং এর প্রথমে আমি কি বলছিলাম, যখন আমরা সলিড অ্যাড করি, ওই যে স্লিপ প্লেনটা কি হয়ে যাচ্ছে, রাফ হয়ে যাচ্ছে, তাই না? ওই রাফ স্লিপ প্লেনের ভিতর দিয়ে ডিসলোকেশন মুভমেন্টটা বাধাগ্রস্ত হয়। এইখানে যখন আমরা এরকম একটা কিছু বানাচ্ছি ভিতরে, ম্যাট্রিক্সের ভিতরে, তখন সেগুলো কি করবে? ডিসলোকেশন মুভমেন্টকে বাধা দিবে, বাধা দিয়ে স্ট্রেংথকে সে অনেক মডিফাই করবে। এই যে লেয়ার যেগুলো, এই লেয়ারগুলোর নাম হচ্ছে জিপি জোন। এগুলোর নাম কি? জিপি জোন। জিপি নামটা আসলে কোথা থেকে? গার্নিয়ার প্রেস্টন, দুইজন সায়েন্টিস্ট, তাদের নাম থেকে ওনারা এটা আইডিয়াটা দিয়েছিলেন। গার্নিয়ার এবং প্রেস্টন, এই দুজনের নাম থেকে আসলে এই শব্দটা জিপি জোন। ঠিক আছে? এই একটা প্লেন না কয়েকটা প্লেন নিয়েও হতে পারবে? কয়েকটা প্লেন নিয়ে হতে পারে। এই যে জিপি জোন যেটা তৈরি হলো,
সেই জিপি জোনগুলো হচ্ছে আমার স্ট্রেংথেনিং এর মেইন টার্গেট। আমাদের স্ট্রেংথেনিং হবে এইগুলো হচ্ছে সব ন্যানো সাইজ। হ্যাঁ, মাত্র ওই যে 50-100টা অ্যাটম তো একদম ন্যানো লেভেলে, পিকো লেভেল, ন্যানো লেভেলে। এগুলো আমাদের ম্যাটেরিয়াল স্ট্রেংথ দেয়। এইগুলো আমরা টিএম এর মাধ্যমে স্টাডি করে আমরা এগুলোকে বের করতে পারি কি পরিমাণ আমাদের জিপি জোন আছে। ইন্টারেস্টিং না? যে আমাদের ম্যাটেরিয়ালের ভিতরে যে প্রেসিপিটেট, এটা কিন্তু প্রেসিপিটেট এখন তৈরি হয়নি, প্রেসিপিটেট তৈরি হওয়ারও আগের স্টেজ। এখন তুমি যদি আরো বেশি সময় দাও তখন সে আস্তে আস্তে প্রেসিপিটেট তৈরি হবে। কি প্রেসিপিটেট তৈরি হবে? যেটা এখানে বলা ছিল, প্রথমে সুপার স্যাচুরেটেড সলিউশন রিহিট করলাম, কিছু স্ট্রাকচার তৈরি হবে, ট্রানজিশন স্ট্রাকচার বা ইন্টারমিডিয়েট স্ট্রাকচার, যেগুলোকে আমরা বলছি হচ্ছে জিপি জোন। এই জিপি জোনকে যদি আরো বেশি টাইম দাও, আরো বেশি টেম্পারেচার দাও, তখন সেটার ভিতর থেকে এজড ফেজ বা ইকুইলিব্রিয়াম ফেজ তৈরি হবে। ইকুইলিব্রিয়াম ফেজটা আমরা চাই না, আমরা চাই এই ইন্টারমিডিয়েট ফেজ। যত বেশি তুমি ইন্টারমিডিয়েট ফেজ থাকবে বা স্ট্রাকচার থাকবে, তত তোমার স্ট্রেংথ তত বাড়বে। ইকুইলিব্রিয়াম ফেজ হলে আস্তে আস্তে স্ট্রেংথ তোমার তত ড্রপ করতে থাকবে। যে গ্রেন খানিকটা তুমি অ্যানিলিং এর মতো বলতে পারো, যত বেশি ধরে অ্যানিলিং করতেছো তোমার স্ট্রেংথ তত ড্রপ হচ্ছে, গ্রেন তত বড় হচ্ছে। এইখানেও প্রেসিপিটেট যত বড় হতে থাকবে, যত সে ইকুইলিব্রিয়াম প্রেসিপিটেট হবে, বা তত তার স্ট্রেংথ তত ড্রপ করতে থাকবে। এখন কি হচ্ছে, প্রথমে ইন্টারমিডিয়েট যেগুলো থাকতেছে সেগুলো খুব ছোট ছোট থাকতেছে। ছোট ছোট থাকাতে কি হচ্ছে, একটা ম্যাটেরিয়ালের মধ্যে এরকম ছোট ছোট যখন থাকবে, তখন কি পুরো ছোট ছোট যদি থাকে, তার মানে তার সংখ্যা হতে পারে কত, 1 মিলিয়ন, তাই না? যদিও কম্পোজিশন আমার মনে করো 4% আছে, কিন্তু সে টোটাল হয়তো এরকম ছোট ছোট ফেজ যখন তৈরি করতে পারবে, একবারে 1 মিলিয়ন এরকম ছোট ছোট ফেজ তৈরি করতে পারবে না। তার মানে কি, সে ডিসলোকেশন মুভমেন্টকে অনেকবার বেশি ধাক্কা দিবে, বেশি বাধা দিবে। যেটা হচ্ছে আমরা গ্রেন সাইজ ছোট হলে স্ট্রেংথ বাড়ে, কারণ কি ডিসলোকেশন মুভমেন্ট বারবার বাধা পাচ্ছে। এখন এইটাতে আমরা সেম কাজটা আমাদের এখানে আমাদের হতে পারে। যত আমাদের বেশি থাকতেছে, সাইজ ছোট, হ্যাঁ, সাইজ ডাজন্ট ম্যাটার। গডজিলা দেখছি না, সাইজ সামটাইমস সাইজ ডাজ ম্যাটার, কিন্তু আমরা এখানে আমাদের সাইজ, এই মুহূর্তে সাইজ ডাজন্ট ম্যাটার। হ্যাঁ, যত ছোট থাকুক বড় থাকুক, ছোটগুলো আমাদের কি করবে, প্রচুর পরিমাণে সে নাম্বার ডেনসিটি বেড়ে যাবে, তার নাম্বার বেড়ে যাবে। সে কি করবে, বারবার ডিসলোকেশনকে বাধা দিবে, তাই স্ট্রেংথ সবচেয়ে বাড়াবে। এখন যদি ইকুইলিব্রিয়াম ফেজ তৈরি হয়, তাহলে কি হয়ে যাবে, এই মাইক্রোস্ট্রাকচারের মধ্যে ইকুইলিব্রিয়াম ফেজ যখন তৈরি হয়ে যাবে, তার সংখ্যা 1 মিলিয়নের জায়গায় এখন তার সংখ্যা হয়ে যাবে কত, মনে করো 10,000। ঠিক আছে, তার সংখ্যা হয়ে গেল মনে করো 10,000। তাহলে ডিসলোকেশন মুভমেন্ট মাত্র 10,000 বার বাধা পাবে। বেশি বাধা পাইলো? আগে ছিল মনে করো 1 মিলিয়ন টাইমস বাধা পেয়েছে, এখন বাধা পাচ্ছে 10,000 বার। তাহলে কোনটা আমার বেশি ইফেক্টিভ স্ট্রেংথেনিং এর জন্য? যেটা আমি বেশি বাধা পাচ্ছি সেটা। তার মানে জিপি জোন থাকা আমার, হ্যাঁ, আমার স্ট্রেংথেনিং এর জন্য আমার জিপি জোন থাকা আমার ভালো। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এখানে শেষ করছি, 55 অলরেডি বেজে গেছে। তো হ্যাভ এ নাইস হলিডে, হ্যাভ এ নাইস উইকেন্ড। আমাদের তো বলো স্যার, হচ্ছে আমাদের ওই যে গ্রুপ A টুর হচ্ছে ক্যাপস্টোর স্যার, ওই ক্লাসটা কবে নেবেন স্যার? তো আজকে তো আমি যদি আজকে পারি, আমি বিকালে বুয়েটে থাকা অবস্থাতে 3টা 3:30টার দিকে যদি পারি নেব। পারবা তোমরা সবাই? স্যার এটা শুনতে হবে স্যার সবার কাছ থেকে, সবাই অ্যাভেলেবল আছে শুনতে কিনা। হবে কেন? অ্যাভেলেবল নাই কেন? হয়তো মোবাইলেই থাকবা। আমি একটু 3:30টার দিকে একটা ট্রাই করব। হ্যাঁ, আমি আগে একটু ডিপার্টমেন্ট এখন যাই, ডিপার্টমেন্টে যাই, একটু অবস্থা বুঝে দেখি। তোমার 3:30টার দিকে চান্স আছে। হ্যাঁ, বেশিক্ষণ লাগবে না, 15 মিনিট। ওকে স্যার, ঠিক আছে। গ্রুপ 2, এটা শুধু গ্রুপ 2 এর জন্য। হ্যাঁ, আমি হয়তো 3:30 3:30টার দিকে, তোমরা কাইন্ডলি 3টা থেকে একটু অ্যাভেলেবল থাকার চেষ্টা করো, 3টা থেকে 3:30। হ্যাঁ স্যার, এই টিমসেই তো না স্যার 313তে? না, এই 313 তো না, এটা তাহলে তো এটা তো আলাদা টিমস করতে হবে, আলাদা টাইম টিমস আমি দেখি করে ফেলবো না। হ্যাঁ, ঠিক আছে তাহলে। হ্যাঁ, অনেক থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম।